প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির দায় নেই বললেন সিইসি। ভোটে অনিয়ম রোধে কঠোর নির্দেশ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্র যাচ্ছে সরঞ্জাম, 418 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং সিরিজের তৃতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর 3টায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি সিস্টেমের সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। পরিবেশ উন্নয়ন, চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবেলায় উপযোগী অবকাঠামো নির্মাণে এবং খাদ্য জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন সরকার প্রধান। ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। জানা গেছে, সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। আইওএম মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হচ্ছে এই সফর। এবার চলে যাব উপজেলা নির্বাচনের খবরে। প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির দায় নেই, এটা সম্পূর্ণ রাজনৈতিক নৈতিকতার বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, সুষ্ঠু ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভোটের অনিয়মের চিত্র তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান সিইসি। হাবিবুল আওয়াল বলেন, নির্বাচনে কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। নির্বাচনের কমিশনের কাজ হলো নির্বাচন আয়োজন করা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, এরই মধ্যে কেন্দ্রের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, 6 থেকে 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রয়োজনে আরও কয়েক প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। এদিকে একই উদ্দেশ্যে সারা দেশে মোতায়েন করা হয়েছে 1,59,874 জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এদিকে ভোট উপলক্ষে বুধবার 140টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এবার মোট 4 ধাপের এই নির্বাচনের পরবর্তীতে 3 ধাপের ভোট 23, 29 মে ও 5 জুন অনুষ্ঠিত হবে। দর্শক, ভোটের প্রস্তুতি আরো খবর নেই। এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে জানান। আচ্ছা, আপনি শুরু করতে বলে শুরু করুন। মুখর, আসলে আপনি যেমনটি বলেছেন যে এখানে কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই যে 6ষ্ঠ ধাপের যে উপজেলা নির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে আগামীকালকে। রংপুর বিভাগের কিন্তু এখানে 19টি উপজেলায় আপনার ষষ্ঠ জাতীয় যে ভোট দিবস উপলক্ষে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে যে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা বলি, যে পুলিশ আনসার থেকে শুরু করে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমরা ইতিমধ্যে কয়েকটি এই উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমনটা আমরা শুনেছি, তবে এখানে ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান, তাদেরকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোটে যারা নির্বাচিত হবেন সে ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু রংপুর জেলায় শুধুমাত্র 2টি উপজেলায় নির্বাচন, সেক্ষেত্রে এই আঞ্চলিক নির্বাচন অফিস থেকে যতটুকু সরঞ্জামাদি ছিল তারা কিন্তু সকালবেলায় পাঠিয়েছেন প্রতিটি কেন্দ্রে। এখানে আনসার, ভিডিপি থেকে শুরু করে পুলিশ সদস্য ইতিমধ্যে তারা মোতায়েন করেছেন এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন একটি অটোতে করে কিন্তু এখানে নির্বাচনী সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছেন, এমনটি আমরা দেখাতে পাচ্ছি। কিন্তু এখানে কম সংখ্যক ভোট কেন্দ্র এবং 2টি উপজেলা হওয়ার কারণেই কিন্তু আমরা বৃহৎ আকারে কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে ততটা সমস্যা হওয়ার কথা নয়। সার্বিকভাবে কিন্তু নির্বাচন অফিসের পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন অফিস নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক তারা যেভাবে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা সেভাবেই কিন্তু তারা এই অনুষ্ঠান নির্বাচন করবেন, এমনটি তারা পদক্ষেপ নিয়ে প্রতিটি কেন্দ্রে তারা লোকবল পাঠিয়ে। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুর থেকে জানাচ্ছেন ভোটের প্রস্তুতির সবশেষ তথ্য। এদিকে বিপুল পরিমাণ টাকা সহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে আটক করেছে র্যাব। এ সময় তার 11 জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি ব্যাগ ভর্তি 22,82,700 টাকা জব্দ করা হয়েছে। রাত 3:30টার দিকে র্যাব 12 পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান। এর আগে সোমবার দিবাগত রাত 12টার দিকে সুজানগরের চর ভবানীপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করা হয়। আগামীকাল সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ টি20 সিরিজের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। সিরিজের প্রথম 2টি ম্যাচে বড় ব্যবধানে জিতেছে টাইগাররা, আর এই ম্যাচ জিততে পারলে নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিত করবে সিরিজ জয়। অন্যদিকে জয় নিয়ে আশাবাদী জিম্বাবুয়ের দল। জয় নিয়ে সিরিজে টিকে থাকতে চায় জিম্বাবুয়ে। যাচ্ছে অন্যান্য সংবাদে। বঙ্গবন্ধু সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আর উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এই আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে, খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন,
কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন। কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙা ব্রিজটিতে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে প্রায় 20 সহস্রাধিক মানুষ। 1971 সালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 5 কাটা খালের উপর দিয়ে প্রায় 40 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মিত হয়েছিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশা কুন্ডি ইউনিয়ন পরিষদের উত্তর পাশে। কাটাখালের উপরে সেতুটির মাঝখানে ভেঙে গর্ত হয়ে গেছে, ফলে ঝুঁকি নেই ওই সেতুর উপর দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ ও যানবাহন। সোহানুর রহমান শিপনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়া দৌলতপুরে ভাঙা ব্রিজটির উপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও মালবাহী ট্রাক, বাস, স্যালো ইঞ্জিন চালিত ট্রলি, CNG চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে গিয়ে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজটি অকেজো হয়ে গেলে দেশের বিভিন্ন প্রান্তে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। তাই এই ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি পথচারী সহ এলাকাবাসীর। সবজি উৎপাদনকারী চাষিরা প্রতিনিয়ত এই ব্রিজ পার হয়ে কাঁচা বাজারে আসে, তো অনতি বিলম্বে যদি এই ব্রিজটা সংস্কার নতুবা নতুন কোনো ব্রিজ তৈরি না হয়, তাহলে এলাকাবাসী বিশাল যোগাযোগের দিক দিয়ে একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। ব্রিজ না হইলে না 24 ঘন্টা একভাবে এই রাস্তায় গাড়ি, একবারে ভেঙে গেলে আমরা যাবো কি করে? এই রাস্তাটা আসা হেভি রিস্ক, এছাড়া কোনো উপায় নাই, আমার এমনি আসতেই হবে, রাস্তাও বিকল্প কোনো রাস্তা নাই। সব মাল এমনি মাথা যাতায়াত করে, কিছু হলে 20-30 থেকে 30 মাল তুলে যাবে, তারা যেতে পারছে না, কোন সময় আটকে পড়ছে, ভেঙে যাচ্ছে, কেউ আবার ঘুরিয়ে আছে, বিভিন্ন রকম কষ্ট হয়ে যাবে। এই ব্রিজটা যদি ভেঙে পড়ে গিয়েছে এবং কখন মানুষ মরবে তার কোনো ঠিক নাই। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পাওবর এই কর্মকর্তা। আমাদের অবগত আছে এগুলো ব্রিজ যতগুলো ভঙ্গুর আছে আমাদের একটা প্রজেক্ট নিচ্ছি, প্রজেক্টের আওতায় সবগুলো ব্রিজ করে দেবো, রাস্তাগুলো করবো। এখন প্রকল্প অনুমোদন হলে প্ল্যানিং কমিশনে আশা করি ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে। সেতুটি নির্মাণ হলে কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ উপকৃত হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আবারও উপজেলা নির্বাচনের খবর। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় মাওনা চৌরাস্তার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তার বেগম আয়েশা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওনা চৌরাস্তার বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী দুর্জয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার ঘোড়ার প্রতীকে ভোট ও সমর্থন চান। মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মাওনা চৌরাস্তার ব্যবসায়ীরা অংশ নেন। দর্শক, গাইবান্ধা থেকে উপজেলা নির্বাচনে আরও খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে গাইবান্ধা 21শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাইবান্ধা সদর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ এই নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদরে 7 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আমিনুজ্জামান রিঙ্কু দোয়াত কলম মার্কার একজন প্রার্থী। আমরা তাদের কাছে জানতে চাইব জনগণের কাছে সে কেমন সাড়া পাচ্ছে এবং কেন মানুষ তাকে ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। আগামী 21শে মে গাইবান্ধা সদর উপজেলার যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমি আমিনুজ্জামান রিঙ্কু, আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমার মার্কা হচ্ছে দোয়াত কলম। আর ইতিপূর্বে আপনারা জানেন যে আমি গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলাম এবং ঘাগোয়া ইউনিয়ন পরিষদের পরপর 3 বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং ছাত্র রাজনীতি করেছি। এই কারণে এই পরিচয় নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। যেহেতু আমি দীর্ঘদিন মানুষের সেবা করে এসেছি, মানুষের সুখে দুঃখে পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছিল, সেহেতু এই কথা বলে আমি মানুষের পাশাপাশি মানুষের ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ ব্যাপকভাবে
আমাকে সাড়া দিচ্ছে এবং অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, এই কারণে যে তারা চায় যে আগামী যে উপজেলা পরিষদটি গঠন হবে সেই উপজেলা পরিষদটি যেন একটা জনবান্ধব উপজেলা পরিষদে রূপান্তরিত হয় এবং জনকল্যাণমুখী এবং জবাবদিহিতা যাতে থাকে, নিশ্চিত থাকে, এই প্রত্যাশা জনগণ করছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল গাইবান্ধা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন উপলক্ষে মরিচ ইউনিয়নের পুকুরপাড় কমিটির উদ্যোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেল উঠান বৈঠক করেছেন। গতকাল খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন ছবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। উঠান বৈঠকের পর প্রার্থী গোলাম হাসনাইন রাসেল নেতাকর্মীদের নিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করেন। এই মুহূর্তে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর নিয়ে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। আশিক, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন আমাদেরকে জানান। নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে এর পূর্বে প্রার্থী এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসলে মাঠে প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি চান্দিনাতে। আমি একটু কথা বলতে চাই চান্দিনা পৌরসভার সাবেক মেয়র এবং চান্দিনা পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মফিজুল ইসলাম। আপনাদের এই কিছুদিন পর যে নির্বাচন, আপনারা কেমন ধরনের প্রার্থী আসলে আপনারা বেছে নিতে চাচ্ছেন এই মুহূর্তটার মধ্যে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। ইতিমধ্যে হয়তো আপনারা জানছেন, আমি ব্যক্তিগত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার সংগঠনের সকল দলবল নেতাকর্মীদেরকে মেসেজ দিয়েছি। আমাদের চান্দিনা পৌরসভা একজন উপজেলার প্রার্থী আছেন, উনি হলেন হাজী শামীম হোসেন, তাকে আমরা সাপোর্ট দিয়েছি। তারপরে আপনার হয়তো আমাদের সাংগঠনিকভাবে ভালো একটা সাড়া আমরা পৌরসভায় পেয়েছি। আশেপাশে ৩-৪টা ইউনিয়নে আমরা একটা সাড়া পেয়েছি। হেডকোয়ার্টার হিসেবে আমরা শামীমের জন্য একটা ভালো সাড়া পেয়েছি। দলবল নির্বিশেষে আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক প্রার্থী আছেন মাঠে, অনেকের যোগ্যতা বা আরো বড় কিছু হওয়ার, আমরা আমাদের ঘরের সন্তান হিসাবে তাকে আমরা বেছে নিয়েছি। আমরা মানুষের ধারে ধারে আগামী দিনে মার্কা আসার পরে হয়তো আমরা মানুষের ধারে ধারে গিয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আশাবাদী আমাদের পৌরসভার প্রার্থী জনাব শামীম হোসেনকে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যে সাংগঠনিকভাবে কিংবা আপনাদের ব্যক্তিগতভাবে তাকে চাচ্ছেন? হ্যাঁ, এটা ব্যক্তিগত বলতে আমাদের একটা সাংগঠনিক লোক, যদিও আমাদের দল নিষেধ করে থাকে, আমাদের দলীয় কোনো প্রার্থী নাই। আমরা তৃণমূলে যারা পলিটিক্স করি, বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাসী আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে প্রায় 24 বছর। অতএব আমার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, শিক্ষিত ছেলে হিসাবে পৌরসভার হেডকোয়ার্টার একটা প্রার্থী হিসাবে আপনি হয়তো শুনলে খুশি হবেন, গত সপ্তাহে আমরা সারা থানার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, এভাবে 14-13টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা একসাথে হয়েছে 23 জন আমরা একটা মত বিনিময় করেছি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে। এমপি মহোদয়ের জানাইছি আমরা তো চান্দিনা পৌরসভা। আশিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আশিকুর রহমান কুমিল্লা থেকে জানছিলেন উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। এবার আছে বাণিজ্য সংবাদে। গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিঁড়ির চালায় যাত্রা শুরু হলো ফুড গার্ডেন থাই, চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টের। রুচিসম্মত আধুনিক মানের মনোরম নিরিবিলি পরিবেশে ফুড গার্ডেন থাই, চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টের আধুনিক অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আমির হোসেন, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মামুন মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR।
HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে নগরীর জাকির হোসেন রোডে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার ও গাছপালা ভেঙে পড়েছে। এতে MES কলেজ মোড় থেকে GC মোড়ের যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। গতকাল বিকেল ৩টার পর থেকে বজ্রসহ কালবৈশাখীর ভারী বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। সড়কের উপর ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা সরাতে একযোগে কাজ করে বৈদ্যুতিক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুরুদ্দিন বলেন, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দুইটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে। সংযোগ বন্ধ থাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির দায় নেই বললেন CEC। ভোটে অনিয়ম রোধে কঠোর নির্দেশ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্র যাচ্ছে সরঞ্জাম, 418 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং সিরিজের তৃতীয় T20-তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।